নমস্কার। কমন ম্যানদের তরফ থেকে আরেক কমন ম্যান এখন আপনাদের সাথে। আমার এক হিতাকাঙ্ক্ষী বন্ধু, খুবই কাছের, তিনি আজকে একটা হোয়াটসঅ্যাপ করেছে, বলেছে যে তোর ভিডিও দেখব না যদি তুই কুণালকে নিয়ে কিছু না বলিস। আচ্ছা বলুন তো, আমাদের মতন সাধারণ মানুষরা কুণালকে নিয়ে কী বলবো, কেনই বা বলব? কুণাল ঘোষ, ভাবুন, তার মতন প্রাজ্ঞ ব্যক্তি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কজন রয়েছে? তিনি রাজনীতি বোঝেন, অর্থনীতি বোঝেন, সমাজনীতি বোঝেন, সিনেমা বোঝেন, খেলাধুলা বোঝেন, সঙ্গীত বোঝেন, অভিনয় বোঝেন, জেলের ভাত খাওয়া বোঝেন, দিল্লির লাড্ডু খাওয়া বোঝেন, প্রত্যেকটা মানুষের পালস উনি বোঝেন। সহনশীল, একজন অন্যতম সহনশীল ব্যক্তি হচ্ছে এই কুণাল ঘোষ। তাকে নিয়ে বলার যোগ্যতা বা ধৃষ্টতা আমাদের এই সাধারণ মানুষদের নেই। আগে উনি অনেক কিছু বলতেন, এখনও বলেন, কিন্তু কেন গুরুত্ব দেব বলুন তো? কে বা শোনে? আসলে এই যে উনি বলছেন, তার একটা কারণ রয়েছে। পশ্চিমবঙ্গে না এখন দু ধরনের সংস্কৃতি কাজ করছে। দুই ধরনের সংস্কৃতি পশ্চিমবঙ্গে এখন প্রভাবমান। একটা হচ্ছে বাঙালি সংস্কৃতি, বাংলার আপামর সংস্কৃতি, যাতে আমরা বড় হয়েছি, বেড়ে উঠেছি, কথা বলেছি, গান গেয়েছি। আরেকটা হচ্ছে তৃণমূলীয় সংস্কৃতি। এই তৃণমূলীয় সংস্কৃতির ধারক বাহক হচ্ছেন এই কুণাল ঘোষেরা। তাই এদেরকে নিয়ে যত কম বলা যায়, এদের কথা যত কম শোনা যায় এবং যত গুরুত্বহীন করে দেওয়া যায়, ততই ভালো। এই যে দুদিন ধরে ধরুন কাঞ্চন মল্লিককে নিয়ে প্রচুর হইচই, কী সব বলেছেন তিনি, যে সরকারি কর্মীদের বেতন দেব, বোনাস দেব, তাহলে তারা কেন আমাদের সমর্থন করবে না, এত ধর্ণা কেন করবেন? ঠিকই তো বলেছে। তাদের মধ্যে তো সেই তৃণমূলীয় সংস্কৃতি, সেই দম্ভ, সেগুলো তো সব রপ্ত করে ফেলেছে। আবার কত বলবো, মনে পড়ে না, সাধারণ মানুষ তো এই লাভলি মৈত্র সেদিন কী সব বলেছে, যে বদলা নেব। আরেক অশোকনগরের এক তৃণমূল নেতা, তিনি বলেছেন যে যদি মা বোনেদের বিকৃত ছবি না বিকৃত করে দেওয়ালে টাঙিয়ে দিই, ভালো লাগবে তো? এই হুমকিগুলো আসবে, কিন্তু আমরা সাধারণ মানুষ এদের এইগুলোকে গুরুত্ব দেব না মানে দেবই না। গুরুত্ব দিয়েছি কি এরা আরও বাড়বে। তৃণমূলীয় এই সংস্কৃতি চলছে, চলবে। দল বা প্রশাসক কিছু শাস্তিমূলক ব্যবস্থা নেবে, লোক দেখানো। আমরা তার মধ্যে না গিয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা সত্যি বাহবাদযোগ্য, মমতা ব্যানার্জি অবশ্যই প্রশংসার দাবি করেন। মমতা ব্যানার্জি মানেই যে সব এমন কিছু কাজ করেছেন যা গ্রহণযোগ্য নয়, তা তো নয়। তিনি যে নতুন বিলটি এনেছেন, আমরা বরঞ্চ সেইটা একটু দেখি, সেই বিলে তিনি কী বলতে চেয়েছেন, তিনি প্রশাসন কী বলতে চেয়েছেন। সেই বিল যদি সত্যিই প্রয়োগ হয়, তাহলে আমরা সাধারণ মানুষরা কতটা নিরাপত্তা পাব এবং কতটা আনন্দিত হব, বরঞ্চ সেইটা আমরা একটু দেখি। এই বিলের কথা বলার আগে একটু মার্জনা চেয়ে নিই। আমার এই কথা বা আমার এই শব্দের সঙ্গে দেখবেন কিছু শব্দ যোগ হয়েছে। শহুরে যন্ত্রণা, শহুরে শব্দ। এই আমার বাড়ির পাশেই একটা বড় কনস্ট্রাকশন হচ্ছে, সেখানে ছাদ পেটানো চলছে, আরও কী সব দেওয়াল ফুটো করছে, ইলেকট্রিকের কাজ হচ্ছে। আর আজকেই নিচ থেকে এত গাড়ি যাচ্ছে, সেই যন্ত্রণাগুলো, সেই শব্দগুলো একটু কানের পীড়া দিতে পারে, মার্জনা করে নেবেন। যাই হোক, মমতা ব্যানার্জির কথা বলছিলাম, যে সত্যিই তিনি একটি ভালো উদ্যোগ নিয়েছেন।
এই অপরাজিতা বিলটা এনে, বিলটার একটি পোশাকি নাম আছে বা আইনি পরিভাষার একটা নাম আছে, অপরাজিতা মহিলা ও শিশু পশ্চিমবঙ্গ অপরাধ আইন সংশোধনী বিল 2024, দ্য অপরাজিতা উম্যান অ্যান্ড চাইল্ড বিল 2024। গতকাল এই বিল বিধানসভায় প্রথম প্রস্তাব রাখা হয়েছিল, আজকে তা আলোচনা হয়েছে, এরপর এটি আইনের জন্য প্রস্তুত করা হবে। আইনের জন্য কিছু আইনি পদ্ধতি আছে, সেই বিষয়ে আমরা পরে আসব। এই বিলে কি বলা হচ্ছে? এই বিলে বলা হচ্ছে যে যে কোনো ধর্ষণ বা গণধর্ষণ তার শাস্তি হচ্ছে আমৃত্যু কারাবাস এবং সর্বোচ্চ শাস্তি হচ্ছে ফাঁসি। আমাদের দেশে খুনের জন্যই একমাত্র ফাঁসি ছিল, এখন ধর্ষণের জন্য এই ফাঁসিটা যোগ করা হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই বিলে। আর এই একই ক্ষেত্র মানা হবে অ্যাসিড হামলার ক্ষেত্রে। আমরা অতটা সচেতন নই বা আলোচিত হই না এই অ্যাসিড হামলা, যে কোনো বিশেষ করে মেয়েদের উপর এই হামলা হয়, যে মুখে অ্যাসিড মেরে দিয়ে তার মুখকে বিকৃত করে দেয়, এমনই করে দেয় যে সমাজে বা চুল রাস্তাঘাটে তার মুখটা পর্যন্ত সে দেখাতে পারে না। ভয়ঙ্কর এক ধরনের নির্যাতন, ধর্ষণের থেকে কিছু কম না। আমরা এই বিষয়টি নিয়ে খুব একটা সচেতন নই বা আলোচিত হয় না। তা এই অ্যাসিড হামলার ক্ষেত্রেও যাবজ্জীবন শাস্তির কথা বলা হচ্ছে। দেখুন, 2023 সালে বা এই নরেন্দ্র মোদী যে আবার নির্বাচনে গিয়েছিলেন, তার আগে ভারতীয় ন্যায় সংহিতার যে বিল এসেছিল, সেই বিলে আমাদের ধর্ষণের জন্য, আমাদের দেশে ধর্ষণের সাজা হিসেবে 10 বছরের কারাদণ্ড বা যাবজ্জীবন ছিল। তা আমাদের এই যে পশ্চিমবঙ্গে যে নতুন বিলটা আনা হচ্ছে, সেখানে তো আগেই বলেছি যে কী ধরনের শাস্তি উল্লেখ করা হয়েছে। এর সঙ্গে করা হচ্ছে জরিমানা। এই জরিমানার অর্থ কী কাজে লাগবে? এই জরিমানার অর্থ যিনি ধর্ষিত হয়েছেন তিনি বা তার পরিবারের ক্ষতিপূরণ, পুনর্বাসন, চিকিৎসার কাজে এই অর্থ ব্যয় করা হবে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতায় সেখানে এই জরিমানার কথা বলা আছে এবং বলা হয়েছে যে জরিমানা দিতে হবে বিশেষ আদালতে। এইটার কোনো পরিবর্তন বিশেষ হয়নি, এটা একই থাকছে। 461 নম্বর ধারায় যে সংহিতা, ন্যায় সংহিতা যেটি বলা হয়েছিল, এখানে সেটাই থাকছে। এই যে আমাদের অপরাজিতা বিল, এই বিলের 46 নম্বর ধারার 3B উপধারায় একটা নতুন ধারা যোগ করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে প্রত্যেকটি জেলায় একটি করে টাস্ক ফোর্স তৈরি করা হবে। টাস্ক ফোর্সের নেতৃত্বে থাকবেন কারা? সেই জেলার একজন ডেপুটি পুলিশ সুপার পদমর্যাদার কেউ। এই টাস্ক ফোর্সের নাম রাখা হয়েছে অপরাজিতা টাস্ক ফোর্স। এবার আসি ধর্ষণ তদন্তের ক্ষেত্রে। ধর্ষণের তদন্তের ক্ষেত্রে মহিলা যে সকল অফিসার রয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। এবং এর পরেই এই বিলে যেটা বলা হচ্ছে, অবশ্যই আইন প্রণেতারা যদি এই বিল সত্যি আইনে পরিণত করে, যা আমরা সাধারণ মানুষরা যাতে আমরা খুব খুশি হব, বলা হচ্ছে যে তদন্তের স্বার্থে যে কোনো সরকারি আধিকারিক বা অন্য যে কোনো কাউকে যদি প্রয়োজন হয় সাহায্য করতে হবে এবং সেই সাহায্য বা সহায়তা দ্রুত করতে হবে। যদি সেই আধিকারিক বা সরকারি আধিকারিক বা অন্য কেউ যদি সহায়তা করতে দেরি করে, তাহলে তার 6 মাসের জেল এবং জরিমানা
5,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এতদিন পর্যন্ত আমরা যে গাফিলতিটা দেখেছিলাম, তিলোত্তমার মৃত্যু মনে হচ্ছে সেই গাফিলতিটা থেকে আমাদেরকে রেহাই দেবে। আরেকটি মজার ব্যাপার আছে এখানে, যে ভারতীয় যে ন্যায় সংহিতা, সেই ন্যায় সংহিতা যে কোনো ধর্ষণের মামলা, কিছুদিন আগে আমাদের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী, কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি লিখে জানিয়েছিলেন যে যথেষ্ট একটি কঠিন বিল রয়েছে, আইন রয়েছে ভারতীয় ন্যায় সংহিতায়, কিন্তু মমতা ব্যানার্জি যে নতুন অপরাজিতা বিলটি প্রস্তাব করেছেন বা তার প্রশাসন যে প্রস্তাব করেছে, তাতে বলা হচ্ছে সেই বা তার সেই প্রস্তাবিত আইন কিন্তু আরও কঠিন হবে। সেখানে বলা হচ্ছে যে এফআইআর নেওয়ার মধ্যে, ন্যায় সংহিতায় বলা হয়েছিল এফআইআর নেওয়ার মধ্যে 2 মাসের মধ্যে, অর্থাৎ 60 দিন সময় দিয়েছিল, 60 দিনের মধ্যে এই যে তদন্ত, ধর্ষণের ক্ষেত্রে তদন্ত শেষ করতে হবে। আমাদের এই যে নতুন বিল তৈরি হয়েছে, এখানে বলা হচ্ছে যে কোনো ওসিকে, থানার ওসিকে 21 দিনের মধ্যে এই তদন্ত শেষ করতে হবে। যদি তিনি তদন্ত শেষ করতে না পারেন তাহলে আরও 15 দিন তিনি চাইতে পারেন সময়, তারপরেও আরও 15 দিন তিনি অতিরিক্ত 15 দিন পেতে পারেন, কিন্তু তখন এসপি পদমর্যাদার কেউ এই অতিরিক্ত 15 দিনের তদন্তভার নেবেন। এই সময়কালের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট কোর্টকে দাখিল করতে হবে, তারপরে বিচার প্রক্রিয়া শেষ করতে হবে চার্জশিট দখলের 30 দিনের মধ্যে। সত্যিই যদি তাই হয় তাহলে কিন্তু একটি কঠিনতম আইন তৈরি হতে চলেছে আমাদের এই ধর্ষক যারা, তাদের বিরুদ্ধে। সত্যি একটা কঠিন আইন, কিন্তু তারপরেও এই আইনে আরেকটা ব্যাপার রয়েছে, আরও কয়েকটা ব্যাপার রয়েছে বলি। যেমন বলা হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতার 65 ধারা মুছে দেওয়ার প্রস্তাব রয়েছে এই বিলে। 66, 70, 71, 72, 73 এবং 124 ধারাতেও বদল আনার প্রস্তাব করা হয়েছে এই বিলে। ভালো, একটা নতুন যখন আইন আসবে তখন তো পুরনো যাতা বাতিল করতে হবেই, কিন্তু এই বিল কি আইনে পরিণত করা সম্ভব হবে? মমতা ব্যানার্জি বা তার আমাদের প্রশাসন হয়তো এই ক্ষেত্রে আন্তরিক। রাষ্ট্রপতি কি এই বিলের অনুমোদন দেবেন? রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে এই বিলের পরামর্শ চেয়ে, এটি আইনের পরামর্শ চেয়ে তাদের কাছে তিনি চাইতে পারেন, কিন্তু বিজেপি গভর্নমেন্ট, বিজেপি সরকার কি এই বদলটা মেনে নিতে পারবে? কারণ আমাদের ভারতবর্ষে তো এইটা আমরা দেখেছি, একটা রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ইগো কাজ করে যে এই আমার থেকে অনেক বেশি ভালো করে ফেললো, হ্যাঁ, সুতরাং মানে রাজ্য সরকার এই যে প্রস্তাবটা আনছে, রাজ্য সরকার যে এটা করছে, কেন্দ্রীয় সরকারের এতে মানহানি হচ্ছে, আমার দলটা পশ্চিমবঙ্গে ডুবে যাবে, সবাই দিদি জয়গান গাইবে। আবার উল্টোটাও কাজ করে, আমরা দেখেছি কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো পশ্চিমবঙ্গে চালু হতে পারেনি, আয়ুষ্মান ভারত পশ্চিমবঙ্গে চালু হতে পারেনি। আমরা দেখেছি প্রধানমন্ত্রী সড়ক রোজগার যোজনার নাম পাল্টে গিয়ে রাজ্য সড়ক যোজনা হয়ে গেছে, বাড়ির প্রকল্পগুলোর নাম বদলে গেছে। এই লড়াইটার মধ্যে কিন্তু আটকা পড়ে যাই আমরা সাধারণ মানুষরা, যারা আমরা কমন ম্যান। এই কমন ম্যানদের কিন্তু ভয় দেখানো খুব সোজা, প্রশাসক মনে করে, কিন্তু আমরা ভয় পাইনি। তাই প্রশাসক অন্য পথ ধরেনি তো আমাদের ঘুরিয়ে দেওয়ার জন্য। একটা ছোট্ট প্রশ্ন মনে যাচ্ছে, মমতা ব্যানার্জি এমন একটা ভাব দেখালেন যেন আজকে এই আইনটা তৈরি করবে এবং তিলোত্তমার দোষীদের ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেবে। কিন্তু মনে রাখবেন, সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে, তার সহযোগীরা গ্রেপ্তার হয়েছে, তারা কিন্তু দুর্নীতির জন্য। আজকে আমরা যে অন্যায়ের বিরুদ্ধে পথে নেমেছি, দুর্নীতির সঙ্গে যেটা মূল যে বিষয়টা, সেটা হচ্ছে তিলোত্তমার খুনের দোষীদের শাস্তি,
তিলোত্তমার ধর্ষকদের শাস্তি তা কিন্তু এখনো আমরা পাইনি, তার ধারে কাছেও যায়নি। আমার প্রশ্ন, এত তাড়াহুড়ো করার কি সত্যিই দরকার ছিল? এই আইন আনা খুব ভালো আইন, খুব ভালো আইন, কিন্তু মনে রাখবেন এইটা যদি আইন হয় এর আওতায় কিন্তু তিলোত্তমার দোষীরা আসবে না। আগামী দিনের কোনো কিছু হলে সেটা অবশ্যই আসবে। আমরা যেটা চাইছি সেটা হচ্ছে তিলোত্তমার খুনিদের, তিলোত্তমার ধর্ষকদের শাস্তি, এবং তার জন্য আমরা পথে আছি এবং পথে থাকব। ভুলে যাবেন না। আবার দেখা হবে কালকে। আর যদি পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।